জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ ফেমাসও মনে করি নিজেকে। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, স্বাগত আর ইউ ফেমাসের আয়োজনে। এবং আপনারা জানেন আর ইউ ফেমাস এই আয়োজন মানে একটু বিশেষ কথা, বিশেষ আড্ডা এবং বিশেষ অতিথি থাকে আমাদের এই আয়োজনে। এবং আপনি কিন্তু এই অতিথিদের সাথে যুক্ত হতে পারেন টেলিভিশন ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে। এই আয়োজনটি সরাসরি থাকছে এবং সেখানে আপনি আপনার মন্তব্য, আপনার প্রশ্ন কিন্তু জানাতে পারেন আমাদের অতিথিদের। আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো আপনার যে কাঙ্ক্ষিত অতিথি রয়েছে তাদের কাছে পৌঁছে দিতে। ফলে আর দেরি নয়, এখনই সংযুক্ত থাকুন এবং আপনার মন্তব্যটি, প্রশ্নটি আমাদেরকে জানিয়ে দিন। এবং আজকে আমার সাথে যারা যুক্ত রয়েছেন, আমি জানি যে আশেপাশে সব তুফান শুরু হয়ে গিয়েছে, কারণ তুফানের যে ভাব সেটা আসলে আজকে এখানে না, আমার স্টুডিওতে না, পুরো বাংলাদেশেই কিন্তু চলছে তুফান দাপট। এবং সেই তুফানের দাপটে আমরা ভেসে যাচ্ছি, উড়ে যাচ্ছি, মাঝে মধ্যে নানা ধরনের কথা শুনছি এবং সেটা আমাদের জন্য ইতিবাচক। কেননা তুফানটা আসলে বাংলাদেশে হচ্ছে, তুফানটা বাংলাদেশের। ফলে দিন শেষে যে মানুষগুলো কাজ করেছেন তারা বাংলাদেশের প্রতিদিন প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন যারা, তাদের সাথে আজকে কথা বলবো এবং আমরা সেই আড্ডায় আপনাদেরও যুক্ত করতে চাই। আমার সাথে যেই মানুষটি এখন যুক্ত হবেন এবং যার কথা আমি বলবো, আমি ভীষণভাবে যার দ্বারা অনুপ্রাণিত হই, একটা মানুষ কিভাবে কাজের মাধ্যমে দিনের পর দিন যিনি বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, ফজলুর রহমান বাবু, অভিনেতা। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। নিশ্চয়ই আপনি ভালো আছেন? হ্যাঁ, খুবই ভালো আছে। আমি জানি যে আপনাকে পেয়ে আমার দর্শকরা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এমন গুণী মানুষ যখন আমাদের সাথে কথা বলেন, দর্শকদের সাথে সরাসরি কথা বলেন, তখন সেটি নিশ্চয়ই ইতিবাচক বার্তা দেয়। এবং সেই ইতিবাচক বার্তার আরেকজন সারথি আমার ভীষণ পছন্দের, যার বিভিন্ন কাজ আমার বিভিন্নভাবে ভালো লাগে এবং আমি যখন দেখি তার কাজগুলো মুগ্ধ হয়ে দেখি। কারণ আমার কাছে মনে হয় যখন তিনি যেখানে যান সেইটুকু মেপে মেপে সবচেয়ে বেশি ভালো করার চেষ্টা করেন। মাসুমা রহমান নাবিলা, স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। নিশ্চয়ই আমিও একই কথা একটু বলতে চাই যে আপনাকে পেয়ে আমার তো ভালো লাগছে, আমার দর্শকরা নিশ্চয়ই আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এত গুণী মানুষদের সাথে আমার আজকের শোটা শুরু হচ্ছে বলে। দর্শক, এই আয়োজনে কিন্তু আরও মানুষ সারথি যুক্ত রয়েছেন যাদের কাজ প্রতিদিন, বলছিলাম যে প্রতিদিন প্রতিনিয়ত যেই কাজগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশকে আলাদাভাবে মনে করিয়ে দেয় দিস ইজ বাংলাদেশ, সেই মানুষগুলো কিন্তু রয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন রায়হান রাফি, চলচ্চিত্র পরিচালক। স্বাগত আপনাকে। কেমন আছেন? খুব ভালো। আমরা আপনাকে পেয়ে অনেক ভালো এবং আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে রায়হান রাফি ভাই, সেগুলো তো করবই। তবে এখানেই কিন্তু শেষ নয়। দর্শক, আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছেন, শাহরিয়ার শাকিল, চলচ্চিত্র প্রযোজক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমার এই আয়োজনে নাবিলা আপু ছাড়া সবাই এর আগে এসেছেন, আপনি প্রথমবারের মতো। ফলে আমাদের এই একটা আয়োজনে একটা খুব কমন প্রশ্ন থাকে, সেই কমন প্রশ্নটা আমরা শুরু করতে চাই। বাবু ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই। যদি এই প্রশ্নটা আমার জন্য করা একটু ধৃষ্টতা, আপনার জন্য, আমার জন্য অবশ্যই আপনার কাছে করাটা, আর ইউ ফেমাস? আসলে এটা আমি নিজেকে কখনো এটা মনে করি না। ফেমাস কি ফেমাস না, এটা আমি মনে করি না। এটা আমরা যাদের জন্য কাজ করি বা যে কাজটি করি, সেই কাজটি মানুষের যদি পছন্দ করে, ভালো লাগে, ভালোবাসে, সেই ভালোবাসাটা বুঝতে পারি যে মানুষ আমাকে ভালোবাসে। কিন্তু আমি নিজেকে এটা কখনো চিন্তা করি না। আমি আর 10টি সাধারণ মানুষের মতো নিজেকে মনে করি এবং সেভাবেই চলার চেষ্টা করি। ইউ আর অলওয়েজ নাবিলা। আপনার অনুষ্ঠানে চলে এসেছি প্রথমবার, হয়তো নিশ্চয়ই ফেমাস। অবশ্যই ফেমাস। এবং আমরা কিন্তু একটা এক্সপ্লেনেশন দিয়েছি, পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অসাধারণ, প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ কাজে অসাধারণ। না, বাট আমিও বাবু ভাইয়ের সঙ্গে একমত। আসলে ফেমাস বা এই কথাগুলো খুব বেশি মাথায় রাখি না। আমি আসলে দেখে থাকবেন শাহরিয়ার শাকিলের সঙ্গে আবার অনেক পুরনো পরিচয়। আমি খুব সাধারণভাবেই আসলে লাইফ লিড করি এবং সেটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং এটা করতে পারার কারণ হচ্ছে আমি মাথায় কখনো আনি না যে আমি ফেমাস কি ফেমাস না। সো এটা নিয়ে খুব বেশি চিন্তা আসলে কখনোই করিনি বা করি না। কাজটাই মনোযোগ দিয়ে করে যান এবং সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পাই আপনার কাজের মাধ্যমে। যখন দেখি যে না, একটা খুব স্থির হওয়া একটা মানুষ সে কাজটা ডেলিভারি দিচ্ছে,
খুব মেপে। শাহরিয়ার শাকিল ভাই, আপনি আসলে ফেমাস মানুষ তৈরি করেন, আপনি ফেমাসের বিশাল অংশ জুড়ে থাকেন, তারপরে একটু করছি যে আপনি ফেমাস কিনা। আই এম নট, কেন নয়? আই এম নট, প্রবাবলি আই এম নোন, তাও তুফানের পরে। আপনাকে আমরা আগেও চিনি। ফেমাস আসলে হতেও চাই না। আচ্ছা, তো আমরা তো পেছনে কাজ করি, আপনি যেটা বললেন আসলে ফেমাস মানুষদের নিয়ে আমরা কাজ করি। সো পেছন থেকে কাজ করাটা আসলে অনেক আনন্দের। যতটা এই যে আপনার অনুষ্ঠানটা আমার খুব পছন্দ, থ্যাংক ইউ। এই জন্য আসা। আমার মনে আছে আমরা যখন সুরঙ্গ করেছিলাম, রাইট, সো সুরঙ্গ টিম নিয়েও এসেছিলাম। রাইট। সো আমাকে যখন বলা হলো যে এই শোটা, আমরা আই এগ্রিড। থ্যাংক ইউ সো মাচ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। দর্শক বুঝতেই পারছেন, এখন যে মানুষটির কাছে জিজ্ঞেস করবো রায়হান রাফি, আমার সংকোচ লাগে কিন্তু আমার জিজ্ঞেসটা করতে হয়, রায়হান রাফি আর ইউ ফেমাস? সেটা জানি না, কিন্তু আপাতত আমি কি সেটা আমি জানি, কি? তুফান। ইউ আর আপাতত আমি তুফানের মধ্যে আছি, তো আমার কাছে যাকে যেই প্রশ্নই করবেন আমি বলি যে না, আমি এখন তুফান। আচ্ছা, খুব দারুণ। আমি এই শোতে বসার আগে আমি দু একটা মাঝে মধ্যে কাজ করি। আমি প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা একটা স্টাডি করি, এবং সেই স্টাডি করার সময় আমি প্রথম যে কাজটা করি সেটি হচ্ছে গুগলে একটা সার্চ দিই এই মানুষটির নাম দিয়ে। সার্চ দেওয়ার পরে কি তথ্য আসলে সেটা না, কিন্তু সেখানে সম্ভাব্য তালিকায় অনেকগুলো মজার মজার জিনিস থাকে। আমি এটাও বলেছি আপনাকে এর আগেও, কিন্তু এবার একটু তালিকাটা বলতে চাই। রায়হান রাফি সার্চ দেওয়ার পরে সম্ভাব্য তালিকায় যেগুলো এসেছে: রায়হান রাফি মুভি, রায়হান রাফি সিনেমা, রায়হান রাফি তমা মির্জা, রায়হান রাফি হাফেজ, রায়হান রাফি জীবনী, রায়হান রাফি ওয়াইফ, রায়হান রাফি পরিচালক, রায়হান রাফি বাংলাদেশি। আমি যতগুলো সম্ভাব্য তালিকা বললাম, কোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে? কোনটা ভালো লাগছে? না না, মানুষ যে আমাকে খোঁজাখুঁজি করে বা মানুষ আমাকে গবেষণা করে, এটাই তো সবচেয়ে বড় পাওয়া জীবনে আর কি। আচ্ছা, তারা কতটুকু জানতে চায় আমার সম্বন্ধে আসলে। আচ্ছা, মানে পার্টিকুলার কোনো একটা বিষয়, যে রায়হান রাফি পরিচালক যখন বললো, রায়হান রাফি বাংলাদেশি, এটা বাংলাদেশিটা ভালো লাগে আর কি বেশি, হয়তো এটা। আমার ধারণা বিদেশ থেকে মানুষ সার্চ দেয় যে বেস্ট ডিরেক্টর কে, অমুক দেশে তমুক দেশে, তখন মনে বাংলাদেশি হিসেবে সার্চ দেওয়া হয় বলে এটা এসছে হয়তো, বা বাংলাদেশি পরিচালক, বাংলাদেশি পরিচালকের মধ্যে কে ফেমাস। ওকে। আচ্ছা শাকিল ভাই, আপনার কাছে আমার যেটা জানতে চাই, আমি গুগলে আসলে তুফান শব্দটা দিয়ে সার্চ দিয়েছি। কিছু পাওয়ার কথা না, না আপনারটা না, আমি তুফান শব্দটা সার্চ দিয়েছিলাম। সেখানে এসেছে তুফান মুভি, তুফান কোন ভাষার শব্দ, তুফান ছবি, তুফান 2024, তুফান শাকিব খান, তুফানগঞ্জের আবহাওয়া, তুফানের দোয়া, তুফানের সমর্থক শব্দ। এর মধ্যে আপনার কাছে পছন্দের আবার বলতে হবে, আমি মিস করে ফেলেছি। আচ্ছা, তুফান মুভি, তুফান কোন ভাষার শব্দ, তুফান শাকিব খান, তুফান ছবি, তুফান 2024, তুফানের বিপরীত শব্দ, তুফানগঞ্জের আবহাওয়া, তুফানের দোয়া মুভি। ওইটাই তো আমাদের সবচাইতে। কিন্তু আমি নাবিলা আপুরটা কিছুই পাইনি। হ্যাঁ, মাসুমা রহমান নাবিলা, শুধু নাবিলা শি ইজ ফেমাস। ইয়েস শি ইজ, আমরা সেটা অ্যাডমিট করি, আমরা সেটা অবশ্যই অ্যাডমিট করি, কিন্তু আমি পুরো নামটা দিয়ে, আমি আসলে সবার পুরো নামটা দিয়ে সার্চ করি, কিন্তু আমি সেখানে কিছুই পাইনি, কিছুই না। কেউ আমাকে সার্চই করে না। বাবু ভাই একদম ভয় পাইছে। আচ্ছা, বাবু ভাইয়ের ক্ষেত্রে খুবই মজার কিছু বিষয় আসছে। ফজলুর রহমান বাবু, ফজলুর রহমান বাবুর গান, ফজলুর রহমান বাবু নতুন গান, ফজলুর রহমান বাবু নাটক, ফজলুর রহমান বাবুর সেরা গান, ফজলুর রহমান বাবুর অডিও গান, ফজলুর রহমান বাবু নিথুয়া পাথারে। মানে আপনি তো, আমি সবসময় আপনাকে অভিনেতা হিসেবেই চিনি, আমার বাংলাদেশের পুরো মানুষ আপনাকে অভিনেতা হিসেবেই চেনে, কিন্তু এইখানে যত সার্চগুলো দেখলাম এর মধ্যে অনেক বেশি হচ্ছে গান। মানে আপনার ওই সত্তাটা আলাদা, সেটা আপনি মাঝে মধ্যে করেন, কিন্তু চাহিদা মনে হচ্ছে এখানেও বেশি। এটা আমার জন্য খুব স্বস্তির না। আচ্ছা, কারণ আমি গত কয়েক যুগ নিজেকে অভিনেতা হিসেবে এবং অভিনেতা হিসেবে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। আচ্ছা, এবং অভিনেতা হিসেবে আমার বাংলাদেশে এক ধরনের স্বীকৃতি আছে। আচ্ছা, সেই স্বীকৃতি হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের আনুকূল্য পাওয়ার স্বীকৃতি, এবং আমাকে মানুষ অভিনেতা হিসেবে দেখে। তবে এটা একটা বাড়তি ব্যাপার যে মানুষ কী কারণে আমি জানি না, আচ্ছা, আমার কণ্ঠকে পছন্দ করে, আমার গানকে পছন্দ করে। আর গানের একটা শক্তি আসলে বেশি। সেটা যে একটা চলচ্চিত্র দেখার জন্যে বা একটা নাটক দেখার জন্য মানুষকে বসতে হয়, হলে যেতে হয়, একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হয়। গানটা যে রাস্তা দিয়ে যাচ্ছি,
গুনগুন করে শোনা অথবা মোবাইলে দিয়ে কানে হেডফোন দিয়ে শোনা, এই কোনো গানটা মানুষের কাছে অনেক সহজ। তবে এটা আনন্দেরও বটে যে মানুষ আমাকে অভিনেতার পাশাপাশি গায়ক হিসেবেও আমাকে বিবেচনা করে। এবং আপনাদের এখানেও আমার নামের পরে লেখা হয়েছিল যে অভিনেতা এবং গায়ক। আমি আপনাদের যিনি আমাকে দেখালেন, আমি বললাম যে গায়ক শব্দটি কেটে দেবেন। আমি নিজেকে প্রথমত অভিনেতা মনে করি এবং দ্বিতীয়ত অভিনেতাই মনে করি। আচ্ছা, দিন শেষে যেটাই মনে করেন ফজলুর রহমান বাবু বাংলাদেশের, সেটাই আমাদের আসলে প্রাপ্তি। সেটি আপনি অভিনেতা হন, গায়ক হন, যেভাবেই হন, আমাদের গর্ব হয় যে যখন এমন মানুষগুলো আমাদের সাথে থাকেন। রায়হান রাফি ভাই, তুফান দাপট চলছে পুরো বাংলাদেশ জুড়ে, তুফানের হাওয়া বইছে পুরো বাংলাদেশ জুড়ে। আমি একটু আমার জায়গাটা একটু বলি, দর্শক হিসেবে আমি খুব মজা পেয়েছি, হলে গিয়ে খুব মজা পেয়েছি। মানে হলে যাওয়ার পরে যে একটা পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশটা একটা ওই সময়টুকু যতক্ষণ হলে থাকবো তার মধ্যে যে একটু ভিন্নভাবে বাঁচা যায়, ভিন্নভাবে চিন্তা করা যায়, ভিন্নভাবে মজা করা যায়। আমি আসলে তুফান সিনেমাটা দেখে মজাটা করেছি। আপনি তুফান সিনেমা রিলিজ হওয়ার পরে অনেক ফিডব্যাক পাচ্ছেন, ইতিবাচক হোক নেতিবাচক হোক। আপনি বলেছেন নানা জায়গায় বক্তব্যে যেটি একটা কমার্শিয়াল সিনেমা এবং আপনি ইন্টারন্যাশনাল মানের এটি রাখতে চান, যাতে করে পুরো বাংলাদেশ তো বটেই, সেটি বাইরের মানুষও পছন্দ করে। এবং আমরা সেটি দেখেছি বিভিন্ন দেশের, বিশ্বের বিভিন্ন দেশে সেই ভাইবটুকু এখনও শুরু হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়াতে এখন এই টিকেটের একটি রেকর্ড গড়ে ফেলেছেন আপনার এই তুফান সিনেমাটি। কেমন বোধ হচ্ছে একজন পরিচালক হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে? বাংলাদেশ হিসেবে প্রাউড ফিল করছি, কারণ আসলে আমরা এতদিন যে স্বপ্নটা দেখতাম, সবসময় সিনেমা বানানোর সময় আমরা ভাবতাম যে আচ্ছা বাংলাদেশের ছবি তো তাই একটু ছোট, রাইট, মানে আমাদের ডিরেক্টররা কিন্তু অনেক বড় স্বপ্ন দেখতে পারতো না। ওই জায়গাটাতে আমরা প্রাউড যে আমরা আসলে অ্যাচিভ করতে পারছি এই বড় স্বপ্নটা, আমাদের ফুল টিম মিলে। এটার জন্য আমার কাছে প্রাউড ফিল হয় এবং আমরা যেটা করতে চেয়েছিলাম এক্স্যাক্টলি ওইটাই হয়েছে আসলে, যে স্বপ্নটা আমরা দেখেছিলাম আর কি। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যে কথাটা বললেন আপনি আনন্দ পেয়েছেন, আমরা বারবারই আমি কিন্তু এই সিনেমার শুরু থেকে একটা কথা বলছি যে আমরা একটা কমার্শিয়াল সিনেমা বানাচ্ছি এবং আমি কেজিএফ বা পুষ্পা যেই লেভেলে কমার্শিয়াল সিনেমা সেটাকে টাচ করতে চাই, সেটা তো ধরতে পারবো না কারণ তাদের মতো, সেটা কাছাকাছি যেতে চাই। তো মানুষ কিন্তু দর্শক ওইটাই বলছে যে আমরা সেটা করতে পেরেছি আসলে। এবং আমার কাছে যেটা মনে হয়েছে ভাইয়া, সেটা হলো যে আমাদের বাংলাদেশে এখন একটা তো প্রচণ্ড গরম ছিল, সব কিছু নিয়ে অনেক মানুষের অনেক প্রবলেম যাচ্ছে, কষ্ট যাচ্ছে, দুঃখ কষ্ট অনেক কিছু, অ্যাক্সিডেন্ট, অনেক রকম সমস্যা আমাদের মধ্যে। ঈদটাতে আমরা একটা আনন্দ ফুর্তি করতে চাই, সেখানে যা যদি আরেকটা সমস্যা তাদের দেখানো শুরু করি, আমার মনে হচ্ছে না আমি একটা আনন্দ দিতে চাই মানুষকে, আমরা মনে হয় আমরা সাকসেস। 2.5 ঘন্টা আপনি যাবেন হলে আনন্দ ফুর্তি করবেন এবং এমন একটা জায়গায় সিনেমাটা শেষ হবে, এটাকে মাথায় নিয়ে আপনি ফিরে আসবেন এবং আপনাকে 1 বছর ওয়েট করতে হবে এটা সেকেন্ড পার্ট দেখার জন্য। এতদিন কেন, মানে এই অপেক্ষাটা কেন, সেটা আমার প্রশ্ন আসবে। তবে আমি শাকিল ভাই আপনার কাছে একটু যেতে চাই। আমার ধারণা আপনারা সবাই একটা মধুর বিড়ম্বনার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে আপনাদের কাছে সবার কাছে বারবার নক করে বলা হয় ভাই টিকিট পাওয়া যাবে কিনা। আমার ধারণা সবাই, এবং আমিও একটু আগে রায়হান রাফি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ভাই জিজ্ঞেস করছিলেন যে সিনেমাটা দেখেছে কিনা। হ্যাঁ আমি দেখেছি, কিন্তু সেটাও আমাকে একটু প্রিভিলেজ নিতে হয়েছে নিজস্ব কারণে। আমার ধারণা সবাই তো প্রিভিলেজটুকু পায় না, কিন্তু এই যে বিড়ম্বনাটুকু সেটিকে কেমনভাবে উপভোগ করছেন যে টিকিট পাওয়া যাচ্ছে না তুফানের? এটা হচ্ছে সবচেয়ে এনজয় করছি যে টিকিট পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আর আপনি যেটা বললেন যে লোকজন যারাই আমাকে ফোন করে বলছে যে টিকিট দরকার, টিকিটের ব্যবস্থা করে দেন, আচ্ছা, আই এম দ্য রং প্ল্যাটফর্ম। আচ্ছা, কারণ আমি তো টিকিট দিতে পারবেন না, কারণ টিকিট হচ্ছে, বরং আমরা টিকিট পাচ্ছি না। তো এরকম বহু হচ্ছে। হ্যাঁ, তো কাছের মানুষজন যখন বলছে, চেষ্টা করছি, আমরা আবার হল মালিকদেরকে ফোন করছি, কর্তৃপক্ষকে যোগাযোগ করছি যে কালকে টিকিট আছে কিনা, পরশু টিকিট আছে কিনা। আমি একটু আগে 9টা টিকিট, এটা আমি প্রথম অ্যাটেন্ড করলাম। আচ্ছা, আমার খুব একজন প্রিয় মানুষ শাইখ সিরাজ। আচ্ছা, তো উনি যখন আমাকে বলল যে না 9টা টিকিট আমার ফুল ফ্যামিলি নিয়ে আমার লাগবে, তখন আমি কল দিলাম। কল দিয়ে ইভেন রাফিও আমাকে বলল যে, তো ওই জাস্ট ব্লক করে দিলাম আর কি, 9টা টিকিট ব্লক করলাম। ওকে। সো যখন টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সবচাইতে আনন্দের ব্যাপার আমাদের জন্য, যে কালকের কোনো টিকিট নাই, পরশু দিনের ম্যাক্সিমাম শো অলমোস্ট হাউসফুল, তারপরে কোনোভাবে একসাথে 9টা টিকিট পাওয়া গেছে। সো আই ওয়াজ ফরচুনেট যে পেয়েছি। সো এটা আনন্দের ব্যাপার যে টিকিট পাওয়া যাচ্ছে না।
এর চেয়ে আনন্দের তো প্রযোজকের কাছে আর কিছু হতে পারে না। একদমই তাই। নাবিল আপু, আপনার ঝুলিতে এমন অনেক বেশি কাজ নাই যেগুলো হাজার হাজার ভুরি ভুরি, কিন্তু আপনার ঝুলিতে যেই কাজগুলো আছে সেই কাজগুলো খুব আলোচিত, মানে সেটার বিশেষত্ব কি, এটা একটা বিষয়। আর আমার ধারণা এটা আপনার প্রথম কমার্শিয়াল সিনেমা। আমি যেমন একটা ফিল গুড ব্যাপার ছিল সিনেমা হলে দেখে, আমার ভালো লাগছে। আপনি কাজটা করতে পেরে কেমন লাগছে? প্রথম প্রশ্নে আসি যে ঝুলিতে খুব বেশি কাজ নেই, কিন্তু যে কাজ আপনি বলেছেন যে মেপে মেপে করা এবং আলোচিত প্রচেষ্টা সবসময় সেটাই ছিল। আচ্ছা, সেটা আমার অ্যাক্টিংয়ের জায়গায় হোক কিংবা আমি নন ফিকশন উপস্থাপনা করি সেই জায়গায় হোক। আর এতে একটা লাভ হয়েছে যে আমি একটু অলস প্রকৃতির, তো অনেক বেশি ফ্রি টাইম পাই এবং বাট যখন কাজ আমার কাছে সেভাবে চলে আসে তখন একদম সিনসিয়ারিটির সাথে করি। আমি আসলে মানে যে কোনো গতানুগতিক কাজ করে স্ক্রিনে থাকার ইচ্ছেটা আমার কখনোই বরাবরই ছিল না। আমার কাছে আমি আসলে কাজ করি মনের খোরাক মেটানোর জন্য, যে কাজটা করে আমি আসলে এনজয় করব। তো সবসময় সেই জায়গা থেকেই আসলে কাজ করে এসেছি। আর সেকেন্ড, আপনার যে কথাটা ছিল কমার্শিয়াল মুভি, আমি তো দুটো সিনেমাই করেছি। আমার কাছে কেন জানি আয়নাবাজিকেও কমার্শিয়াল মুভি মনে হয়, আমার কাছে কোনো অংশে এটাকে নন কমার্শিয়াল মুভি মনে হয় না। আমি মনে করি কমার্শিয়াল মুভি সেটাই যেটা কমার্শিয়ালি ভায়াবল। হ্যাঁ, অ্যান্ড আয়নাবাজি আমার কাছে মনে হয়েছে যে সব মহলের দর্শকই দেখেছে এবং প্রশংসিত হয়েছে, সো সেটাও কমার্শিয়াল মুভি ছিল। আচ্ছা, তো পরপর দুটোই কমার্শিয়াল মুভি। কমার্শিয়াল সিনেমা বলে তো আসলে কিছু নাই, আসলে এটা আমরাও আসলে একটা মুভি উইচ ইজ কমার্শিয়াল, আমরা এই ব্যারিয়ারটা আমরাই তো এই মানে মোড়কটাই আমরা তৈরি করেছি আসলে, যে কমার্শিয়াল প্ল্যাটফর্ম। আচ্ছা, ঠিক আছে বাবু ভাই, আপনার কাছে একটু যেতে চাই যে আমি নাবিল আপার সাথে যখন বলছিলাম আপনার জায়গাটা পুরোপুরি উল্টো। আপনার এত বেশি কাজ জীবনে, দীর্ঘ ক্যারিয়ারে এত এত দারুণ কাজ, এত এত ভালো কাজ, এত এত মনোমুগ্ধকর কাজ, তার মধ্যে আসলে কেন তুফানকে আলাদা করে দেখব? এবং রায়হান রাফি উনি চেষ্টা করেন যখন যেই চরিত্রকে আনার জন্য সেটি একটি পারফেক্টলি, এবং আমি দেখেছি এই সিনেমাটাতে এত বেশি গুণী মানুষের উপস্থিতি রয়েছে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে অনেক গুণী মানুষ থাকলে সেটা একটা সবাইকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যায়, বাট আমার কাছে মনে হচ্ছে সেটা এটা আমার ধারণা, দর্শক হিসেবে, উপস্থাপক হিসেবে না, যে সেটা সে দারুণভাবে করেছে। আপনি কেমনভাবে দিতে চান? আপনি আমাদের এখানে মানে যদি বিচারক হিসেবে বলি। বিচারক না, অনেক ধরনের কাজই করেছি, খুব বেশি যে চলচ্চিত্র করেছি তা না, তবে যেগুলো করেছি সেগুলো উল্লেখযোগ্য। সেটা আমরা যেটা মানে নন কমার্শিয়াল বলবো না, আচ্ছা, অন্য ধরনের ছবি আর কি। আসলে একটা দেশে তো নানান ধরনের ছবি সিনেমা থাকে, তবে আমার এই ধরনের ছবি আসলে বলা যেতে পারে শুরু হয়েছে কিন্তু রাফির হাত ধরেই। কারণ আমি এর আগে হয়তো অজ্ঞাতনামা করেছি, আহা করেছি, হ্যাঁ, হালদা করেছি। রাফির প্রথম ছবির যেটা ছিল পুরামন 2, সেটা দিয়ে কিন্তু আমার আসলে এই ধরনের ছবিতে শুরু। আচ্ছা, এবং রাফির সঙ্গে মানে আমার বোঝাপড়াটা এত চমৎকার যে আমি ওর সঙ্গে কাজ করাটা খুব এনজয় করি, মজা লাগে। এবং আমি যে খাঁচার ভেতর অচিন পাখি করেছি, হ্যাঁ, তো রাফি যখন আমাকে বললো আমি বলেছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এটাও ঠিক যে আমি তো অভিনেতা, তো আমাকে তো আসলে নানান রকম কাজ করতে হবে, তবে আমার চেতনার সঙ্গে যেটা সাংঘর্ষিক না, আমার ইডিওলজির সাথে যেটা সাংঘর্ষিক না, হ্যাঁ, বা আমার রুচির সঙ্গে যেটা যায় আমি সেটাই করব। তো সেদিক থেকে সব ঠিকঠাক আছে। আর এই কাজটি করার পেছনে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে শাকিব খান তো বাংলাদেশের অনেক বড় একজন চিত্রনায়ক, সবচেয়ে বেশি জনপ্রিয়। তার সঙ্গে আমি অনেকগুলো সিনেমা করলাম, কিন্তু তার সঙ্গে তো আমার সিনেমা করা হয় নাই। তো এটাও আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে শাকিবের সঙ্গেও আমি একটা অভিনয় করি, যেহেতু একটা সুযোগ আমার এসেছে। আর স্ক্রিপ্টটাও আমার পছন্দ হয়েছে, আমার চরিত্রটাও আমার পছন্দ হয়েছে। সব কিছু মিলিয়ে আমি এই তুফানে অভিনয় করতে আমি অনেক মানে কি এনজয় করেছি, অনেক অভিনয়টা আমি উপভোগ করেছি। আবার এর বাইরেও বলি যে রাফির কিন্তু একটা চমৎকার দিক আছে, রাফির কাস্টিং সেন্স কিন্তু খুব ভালো। হ্যাঁ, উত্তরটা একটু বড় হয়ে যাবে, তারপরেও বলি একটু ছোট করে বলি। হ্যাঁ, ছোট করে বলি। রাফির সঙ্গে প্রথম যখন আজিজ ভাইয়ের ওখানে আমার দেখা, তো আজিজ ভাই রাফির সম্পর্কে আমাকে বলেছিল, তখন রাফিকে আমি চিনতাম না, কিন্তু ওর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে একটা চলচ্চিত্র নির্মাণের জন্য যে গুণগুলো থাকা দরকার
সেটা রাফির মধ্যে আছে। আমার এবং আমি একজন অভিনেতা হিসাবে আমার সঙ্গে চমৎকার বোঝাপড় আছে, এবং আমি যে কাজটি এনজয় করি, ও যেমন বললো, সেই কাজটি আমি এনজয় না করলে আমি করতে চাই না, তো আমি কাজটা এনজয় করছি এবং এই ধরনের কাজ আমি করবো যেটা আমি এনজয় করি। একদমই তাই। বোঝাপড়ার মিথস্ক্রিয়া বা সমীকরণটা যে গিয়ে আসলে সেখানেই থেকে, যেখানে আসলে দিন শেষে দর্শক চাহিদাটা মেটে। অবশ্যই দিন শেষে রায়হান রাফি মনে হয় কোনো না কোনোভাবে দর্শককে আসলে ওই গল্পের সাথে, সিনেমার সাথে কানেক্ট করতে পারে। আমার একটা প্রশ্ন হচ্ছে, শাকিব খান প্রসঙ্গটা যেহেতু আসলো, আমি একটু আপনার কাছে এটা জানতেই চাই। শাকিব খান যখন পারফর্ম করেন, আমাকে অনেকে বলেছেন, এটা আমি একটা সোশ্যাল মিডিয়ার কোট উল্লেখ করছি, যে শাকিব খানের মতো আসলে কাহিনী পারফর্ম করেছে, নাম্বার 1 কোট। এবং সেকেন্ড কোট যেটা হচ্ছে যে শাকিব খানের জন্য এই সিনেমায় আরও অনেক সম্ভাবনাময় চরিত্র ছিল, যেগুলোকে অনেক অল্পতেই শেষ করে দেওয়া হয়েছে। আমি সোশ্যাল মিডিয়া থেকে 2টা মন্তব্য নিলাম, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে ব্যাখ্যা। আমার দর্শকরা এই মন্তব্যগুলো করেছেন। প্রথমে যিনি মন্তব্য করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, মানে সুন্দর কথা বলেছেন। সবার রাইট আছে সিনেমা দেখার পর কথা বলার। আচ্ছা, বাট একটা ডিরেক্টরের রাইট আছে, দর্শকের যেরকম রাইট আছে যে সব কিছু বলার, ডিরেক্টরের রাইট আছে সে সিনেমাটা কিভাবে বানাবে। আচ্ছা, একটা মেকার, আমি একটা গল্প কল্পনা করছি, আপনি একটা প্রোগ্রাম ডিজাইন করছেন, সেই প্রোগ্রামটা কিভাবে আপনি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। রাইট। সেমভাবে আমি একটা সিনেমা বানাচ্ছি, আমি জানি আমার একটা মনের একটা ইচ্ছা আছে যে আমি সিনেমাটা এইভাবে বলতে চাই, সেভাবে আমি আমার ক্যারেক্টারকে, আমি এক একটা ক্যারেক্টারকে একরকমভাবে করছি। দর্শকে কখনো কখনো মনে তো পারে যে না, নাবিলা ক্যারেক্টারটা এত সুন্দর লাগছে আমার, এটা আরেকটু বেশি হলে ভালো হতো। এটা তার পছন্দ, তার পছন্দকে আমি শ্রদ্ধা করি। কিন্তু সিনেমাটা কি হয়, সিনেমা যেহেতু ডিরেক্টরিয়াল একটা জিনিস, যে জিনিসটা ভাবছে, লিখছে, তার ড্রিম আসলে প্রকাশ পাইছে। আমি তো স্বপ্ন দেখছি যে গল্পটা, তারপর এটা বাস্তবায়ন হয়েছে, তো এটা কখনোই সবার মন মতো হবে না। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে উত্তর সাকিব খানের, অবশ্যই আমি সাকিব ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, আমি যখন স্ক্রিপ্টটা লিখছি আমার চোখে একমাত্র ভাসতেছিল এটা সাকিব খান ছাড়া কেউ করতে পারবে না। কারণ যেই ক্যারেক্টারটা আমরা বোঝানো হয়েছে, যেই লেভেলের এরা ছিল ক্যারেক্টারে, যেই লেভেলের অ্যাটিটিউড ছিল, এটা বাংলাদেশ বা ভারতেও যদি, মানে বাংলা ভাষাভাষী যারা অভিনয় করে তাদের মধ্যে সাকিব খানের বিকল্প নয় আসলে। এটা সবাই কিন্তু এটাও বলেছে আসলে। হ্যাঁ, বলেছেন। এবং উনি ছাড়া এইরকম ক্যারেক্টার প্লফ করার জন্য, মানে আমার কথা, যে একটা ডায়লগ আছে সিনেমাতে, যে কোট প্যান্ট পরলে তো তুফান হওয়া যায় না আসলে। না, মানে আমরা কোট প্যান্ট পরা মানুষ অনেকে দেখেছি, আপনিও কোট প্যান্ট পরে আছে, কিন্তু সাকিব খান যখন এরকম করে থাকে, এরকম লম্বা লম্বা দাড়ি থাকে, ওকে আসলে এরকম সিংহর মতোই লাগে আসলে। তো সিংহর মতোই অভিনয় করেছে উনি, এই জন্য আমার কাছে অনেকে এটাই মনে হয়েছে যে সাকিব খান ছাড়া কিছু নাই। এটাই হতে পারে আমার কাছে মনে হয়। হতেই পারে। এবং সেখানে শাকিব খানকে পরিচালক হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে আপনারও নিশ্চয়ই একটা মুনশিয়ানা ছিল, যে শাকিব খান আপনি এভাবেই দেখাতে চান। এটাও বলছে যে এই ধরনের অভিনয় উনি ভালো অভিনয় করে, এটা আমরা হয়তো জানি, কিন্তু এইরকম অভিনয় এবং এত চেঞ্জিং ক্যারেক্টার কিন্তু অনেক শিফট হয়েছে অনেক কিছুক্ষণ পর। এইরকম ভাবে সাকিব খানকে আমার কোনোদিন মানুষ দেখে না। সেটা তো পরিচালকের ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট পেতেই পারি হয়তো। এখানে একটা জিনিস অ্যাড করতে পারি আমি। রাফি যেটা বললো, যে দেখেন সিনেমাটা তো অফকোর্স বেসড অন শাকিব খান, এটার প্রোটাগনিস্ট হচ্ছে শাকিব খান। আমি কথাটা বলতে চাচ্ছিলাম কিন্তু আমি বলতে পারছিলাম না, যাই কোনো, থ্যাংক ইউ। সো বেসড অন শাকিব খান। ওকে। সো যেহেতু উনি প্রোটাগনিস্ট, তো ওনাকে ঘিরেই কিন্তু পুরো গল্পটা তৈরি হয়েছে, এই ক্রাফটিংটাও করা হয়েছে ওভাবে। আর রাফি তো দর্শকের পালস বোঝে, তো ওইভাবে করেই কিন্তু রাফি সেই মুন্সিয়ানা দিয়ে কিন্তু সে গল্পটা তৈরি করেছে। আমি যেটা অ্যাড করতে চাচ্ছিলাম, বাবু ভাইও যেটা বললো যে রাফির কাস্টিং সেন্স খুব ভালো। দেখেন অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে, আমি যদি বাবু ভাইয়ের ক্যারেক্টারটার কথাই বলি, সো বাবু ভাইয়ের ক্যারেক্টারেও যে অনেক অনেক সিন তা কিন্তু না, কিন্তু খুবই ইম্প্যাক্টফুল। এটাই ইন্টারেস্টিং। দেখেন এখানে ফজলুর রহমান বাবুর মতো শক্তিমান অভিনেতা অভিনয় করেছে, শহীদুজ্জামান সেলিমের মতো শক্তিমান অভিনেতা অভিনয় করেছে, গাজী রাকায়েত অভিনয় করেছে, আপনার ইনফ্যাক্ট সালাউদ্দিন লাবলু করেছে, ডিরেক্টর সুমন আনোয়ার করেছে, মিশা সওদাগর, উনি পরীক্ষিত, উনি করেছেন। তো অনেকগুলা ক্যারেক্টারে, যেখানে অনেকগুলা সিন হয়তো না থাকতে পারে, কিন্তু প্রতিটা ক্যারেক্টার ইম্প্যাক্টফুল। এটাই খুব ইন্টারেস্টিং। এটা আমি রাফিকে ক্রেডিট দিব যে কিভাবে একটা সিনকে, 2টা সিনকে, 5টা সিনকেও কিভাবে ইম্প্যাক্টফুল করে তোলা যায়, ওইটাই আলাদা মন। এবং বারবার আরেকটা জিনিস, যে 2 নায়িকা, নাবিলা, মিমি চক্রবর্তী, ওইটা নাবিলা। আপনার কাছে প্রশ্নটি ছিল, আসলে আমার আসলে যে প্রশ্নটি ছিল সেটির আগে আমি ভাইয়ের প্রশ্নটি একটু করতে চাই। সেখানে আসলে 2 নায়িকার উপস্থিতি, আমি আরও কয়েকটা বিষয় একটু অ্যাড করতে চাচ্ছিলাম, তাতে রাফি ভাই আমাকে মারবে, কারণ হচ্ছে স্পয়লার হয়ে যাবে, ফলে আমি এটা স্পয়লার দেওয়া যাবে না।
ক্রস কোনো গল্প। কিন্তু এই যে দুই নায়িকার উপস্থিতি, এইটা আপনার কেমন লেগেছে বা আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দর্শক আসলে কি এক্সপেক্ট করবে, মানে যারা দেখেন নাই এখন পর্যন্ত? যারা দেখেছেন তারা তো মজা পেয়েছেন, কিন্তু যারা দেখেননি তাদের জন্য কোনো বার্তা আছে? আচ্ছা, দুই নায়িকা কেন? দুই নায়িকার নিয়ে তো পৃথিবীতে অনেক সিনেমা হয়েছে। এখানে কেন হলো? ভারত বাংলাদেশ কেন এক হলো? ভারত বাংলাদেশ কেন এক হলো সেটা তো রাফি ভালো বলতে পারবে। আপনার জায়গা থেকে আপনি? আমার কাছে মনে হচ্ছে যে ওই ক্যারেক্টারে যাকে ডিমান্ড করেছে তাকেই কাস্ট করা হয়েছে। আচ্ছা, তো এর চেয়ে বেশি আর আমার তো অন্য কিছু মনে হয় না। যে ক্যারেক্টারে যাকে ডিমান্ড করে তাকেই কাস্ট করেছে। এবং আমি যতদূর জানি যে এখানেও নিশ্চয়ই অনেকের সাথেই এটা নিয়ে আলাপ হয়েছে বা কথা হয়েছে। সো এটা আমার মনে হয় আই সি ইট দ্যাট ওয়ে, যে যাকে যেখানে মানিয়েছে বা মানাবে তাকে কাস্ট করেছে। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটা যেটি ছিল আসলে প্রথমে যে প্রশ্নটা আমি ভাবছিলাম যে আপনাকে করব, আমি এতক্ষণ একটু আগে যার কথা বলছিলাম যে শাকিব খান বাংলাদেশের অনবদ্য একজন নায়ক এবং একই সাথে চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন গর্ব। আপনি ব্যাক টু ব্যাক যদি বলি দুজনের সাথেই কাজ করেছেন এবং আপনার যে ঝুলিতে যেই কাজগুলো নিয়ে বলছিলাম যে অনেক বেশি কাজ নেই, কিন্তু যে কাজ আছে সেটা খুবই মার্ক করা যায়, আচ্ছা এটা নাবিলার কাজ। এই অভিজ্ঞতাটা কেমন, এমন দুইজন শক্তিমান অভিনেতার সাথে অভিনয় করার বা কাজ করার সুযোগটা বা তাদের সাথে স্ক্রিনটা শেয়ার করা? ভালো, আমি তো মনে করবো আমি অনেক লাকি। আমার এবং আমাকে শুনতেও হয়েছে যে তুমি কি জানো তুমি অনেক লাকি। সো অফকোর্স আমি অনেক লাকি যে এরকম দুজন ভালো এবং শক্তিমান অভিনেতার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে এবং এক্সপিরিয়েন্সও কিন্তু একই। দুজনেই খুব ভালো অ্যাক্টিং করে, ভালো অভিনয় করে, সেটা অ্যাজ আ কো আর্টিস্ট আমাকে অনেকখানি হেল্প করে আমার কাজকেও ভালো করবার ক্ষেত্রে। আর সাপোর্টিভ ছিল দুজনেই খুব। সো ভালো ছিল, দুজনের সঙ্গে অভিজ্ঞতা খুব ভালো। অভিজ্ঞতা ভালো এবং নাবিলা খুব লাকি, তাই তো? জি, তাই তো মনে হচ্ছে। রাহেন রফি ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই। আমি আরেকটা সোশ্যাল মিডিয়ার কোট নিতেই চাই কারণ এটা খুব মজার। উনি বলেছেন যে এই সিনেমায় কাহিনীর প্রয়োজনে দৃশ্য নাকি দৃশ্যের প্রয়োজনে তৈরি করা হয়েছে কাহিনী। আপনি একটু আগে কথা বলছিলেন যে যখন আপনি এই চিত্রনাট্যটি লিখছিলেন তখন আপনার মতো করে আসলে ভাবছিলেন যে শাকিব খান আছেন এবং তাকে আবর্তিত করে। এই প্রশ্নটি আসলে যদি আপনার কাছে জিজ্ঞেস করা হয় যে কাহিনীর প্রয়োজনে দৃশ্য নির্মাণ নাকি দৃশ্যের প্রয়োজনে কাহিনী নির্মাণ? না, প্রথমে তো শাকিব খান ছিল না, প্রথমে আমরা গল্পই লিখছি। আমার গল্পর প্রয়োজনে প্রতিটা দৃশ্য এসেছে, কোন দৃশ্যের পরে কোন দৃশ্য সেটা আমরা করেছি, তারপর আমরা কাস্টিং ঠিক করছি। আমি এইভাবে করি আসলে, আমরা গল্পটা আমি শাকিব ভাইকে যখন শোনাই তারপরে আমরা ঠিক করি আসলে আচ্ছা এখানে আমরা শাকিব ভাইকে নিব। আমি সাধারণত কাস্টিং চিন্তা করে গল্প লিখতে পারি না। আচ্ছা, আমি আগে গল্প লিখি, কারণ আমার কাছে গল্পটাই প্রধান। গল্পটার পরে আমি চিন্তা করি এখানে আসলে কে যাবে। তো প্রথমে আমি গল্পটা যখন লিখছিলাম গল্পের প্রয়োজনে দৃশ্য এসেছে এবং সেখানে এই জায়গাটিতে আরেকজন মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই সিনেমায় কাহিনী, অ্যাকশন, গান কিংবা নির্মাণ, কাস্টিং, ডায়ালগ, সিনেমাটোগ্রাফি আলাদা, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা এবং সেটি যে প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব বহন করে সেটি বুঝিয়েছে এবং মনে হয়েছে, উনি বলেছেন যে এটি অনেক প্রস্তুতি নিয়ে বানানো। আমরা 1 বছর প্রিপারেশন করেছি। 1 বছর পুরো আমাদের অফিসে যখন আমরা সুরঙ্গ শেষ করছিলাম, সুরঙ্গ সময় মূলত পোস্টের সময় আমি গল্পটা চিন্তা করি, তারপরে সুরঙ্গ রিলিজ করা কিছুদিন পর আমরা এটার কাজ শুরু করি। আমরা প্রায় 1 বছর মানে শুটিং তো করেছি লাস্ট আমরা 3 মাস। এর আগ পর্যন্ত আমরা যতটুকু ডিটেইলে যাওয়া যায়, এমন ছিল আর কি অবস্থা যে আমাদের যে ডিরেক্টর অফ ফটোগ্রাফি ছিল তাহসিন, আমাদের যে প্রোডাকশন ডিজাইনার শিহাব ছিল, আমাদের যে সান ছিল কস্টিউম ডিজাইনার, তারা প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের অফিস করতো, প্রতিদিন চলে আসতো, সারাদিন ব্যয় করতো। আমরা যতটুকু ডিটেইলে যাওয়া যায়, যতটুকু ডিটেইলে যাওয়া যায় ততটুকু যাওয়ার চেষ্টা করছি যে কি ধরনের কাপড় হবে, কেন বাবু ভাই কি কোটটা পরবে, সেটা ম্যাটেরিয়ালটা কি থাকবে, ওনার ঘড়িটা কি থাকবে, জুতা কি থাকবে, এবং আমি তো আসলে আপনাকে এখন প্রোগ্রামে দেখাতে পারবো না, ম্যাক্সিমাম বড় বড় অ্যাকশন সিনের আমরা স্কেচ করে ফেলছিলাম। ফলে এটা আসলে আপনি পরিকল্পনা নিয়ে ফেলছিলাম এবং আমাদের যে সেটগুলো ছিল সেগুলো মিনিয়েচার বানায় ফেলছিলাম আমরা আসলে, যে যতটুকু ডিটেইলে যাওয়া যায়। এই কারণে এত অল্প সময়ে আমরা এরকম একটা ছবি বানাতে পারছি আসলে, কারণ আমাদের ফুল টিম জানতো আমরা আসলে কি করব। আমি আরো আপনার কাছে অনেক প্রশ্ন জানতে চাই। আমার কথা কি, আপনার যে কোডগুলো সেগুলো অনেক সুন্দর সুন্দর কোড আছে, ওই কোডগুলো নেন না কেন আপনি?
আমি অনেক সুন্দর সুন্দর দেখেছি, উনি অনেক চিন্তা করেছেন, থেকে ইন্সপায়ার্ড আমার মনে হয়। না এটা উনি অনেক চিন্তা করে লিখেছেন যে আপনি যে না, কিন্তু এই কোডটা ভালো, কিন্তু এই কোডটা ভালো। আপনি যে সময় নিয়ে তৈরি করেছেন এবং তার না, দর্শক যে ডিটেইলিং, ভাবছে উনি কিন্তু সিনেমাটা প্রত্যেকটা নিয়ে বিষয় বোঝা লিখেছেন যে কাহিনী, অ্যাকশন, গান, নির্মাণ, কাস্টিং, ডায়ালগ, সিনেমাটোগ্রাফি, কোনটা বাদ দেননি কিন্তু। প্রতিটি সেগমেন্টে উনি কিন্তু দেখেছেন এবং স্পেসিফিক ভাবে বলেছেন, এবং তিনি বারবার বলছেন যে এটা অনেক প্রস্তুতি নিয়ে বানানো হয়েছে, এবং সেটি ওনার দর্শনটা মানে দর্শককে ভাবাচ্ছে। হ্যাঁ, মানে উনি চিন্তা করেই কিন্তু বলেছেন। না, এই কথা কিন্তু রেজা ভাই অনেকেই বলছে যে বাংলাদেশের সিনেমা কারোই লাগে না আসলে। না, কিন্তু আমি একটু এই কথাটার সাথে আপনার দ্বিমতটা এই কারণে করি যে আমরা একটু আগে বললাম না যে একটা ডেফিনেশন তৈরি করে ফেলছি, কমার্শিয়াল সিনেমা মানে একটা বাবল আছে। তো ওই কমার্শিয়াল সিনেমার মানুষের যে প্রাথমিক চিন্তা ভাবনা, সেখানে এত ডিটেইলিং এর এক্সপেক্ট মানুষ আসলেই করে না, ফলে ওই জায়গা থেকে উনি ওই জায়গাটা বলেছেন, আমার ধারণা এটা। আমার বাবু আপনার কাছে একটু জানতে চাই যে দেশের সিনেমাগুলো এখন আমার দেশের বাইরেও খুব সমাদৃত হচ্ছে, সেটা রায়হান রাফি হোক বা যেই হোক, দিন শেষে বাংলাদেশের সিনেমা তো একটু গর্ব লাগে, আরে আমাদের সিনেমা তো বাংলাদেশের সিনেমা। মানে আপনি দীর্ঘ সময় কাজ করেন, আপনারটা একটু জানতে চাই এই কারণে যে আপনার বোঝাপড়াটা তো একটু বেশি, আপনি সব দেখেছেন, আপনার সব দেখা মানুষ, ফলে আপনার কাছে কেমন ব্যাপারটা? নিশ্চয়ই একটু বিশেষ। না, অবশ্যই। এবং আমি খুবই আশাবাদী হয়ে উঠি, আবার নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাই যখন দেখি আমাদের দেশের একটা ছবি, দেশে তো বটেই, দেশের দর্শক তো প্রথমে, এবং দেশের বাইরেও মূলত আমাদের দর্শক বাংলা ভাষাভাষী দর্শকই, সেটা অস্ট্রেলিয়া হোক বা আমেরিকা হোক, কানাডা হোক। তো আমার দেশের যারা বাংলা ভাষাভাষী বা পশ্চিম বাংলায় যারা আমাদের ছবি দেখছে, বিভিন্ন জায়গায় বসে দেখছে, এটা অবশ্যই আমাদের জন্য গর্বের। এবং আশাবাদী আমি এই কারণে যে আমাদের ছবি আসলে একটা ঘুরে দাঁড়ানো শুরু করেছে। এবং আমরা তো একসময় আমরা কথায় কথায় বলি যে আমাদের চলচ্চিত্রের একটা সোনালি সময় ছিল, স্বর্ণ সময় ছিল, অনেক মানুষ হলে গিয়ে দেখতো। আমিও জীবনের প্রথম ছবি আমি আমার মা বাবার সঙ্গে গিয়ে আমার মায়ের কোলে বসে সিনেমা দেখেছি। আমার সন্তান কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের কোলে বসে সিনেমা দেখে না, কারণ আমি যখন বাবা হয়েছি, আমার সন্তান যখন ছোট ছিল, তখন তো এই পরিবেশ ছিল না, হলেরও পরিবেশ ছিল না, আর যে চলচ্চিত্রগুলো নির্মাণ হতো দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সেরকম চলচ্চিত্র ছিল না যে আমি আমার সন্তান আমার স্ত্রীকে নিয়ে দেখতে যেতে পারি। আমরা সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো শুরু করেছি। হ্যাঁ, এখন আমরা বলতে পারি যে আমাদের দেশে চলচ্চিত্র আছে, আমাদের দেশে চলচ্চিত্র আমরা পরিবার পরিজন্য দেখতে পারি, বিশেষ করে মধ্যবিত্ত আমরা যারা আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারি। হ্যাঁ, এবং এই সিনেমার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই যে আমাদের অনেক সিঙ্গেল স্ক্রিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিল, ঢোকা যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছিল। আমি খবর পেলাম অনেক জায়গায় কিন্তু নতুন করে এসি লাগানো হয়েছে, অনেক জায়গাগুলো সিট ঠিক করা হয়েছে। এবং আমি রিয়েলি আমার কাছে মনে হচ্ছে যে একটা পুরো নিজের বাড়ি যেমন ঠিকঠাক হলে যেমন একটু না, আমাদের পুরোনো বাড়িটা এখন ঠিকঠাক করা হলো। আমার কাছে কিন্তু আমার ফিলিংটা কিন্তু ওইরকমই ছিল যে আমাদের সিনেমা হল যে ভাঙাচোরা ছিল সেগুলো নতুন করে ঠিক হচ্ছে, এটা মনে হচ্ছে আমার বাড়িঘর ঠিক হচ্ছে। আসলেই তাই, এটা আমাদের জন্য আনন্দের। আর শুধু আমি যে সিনেমা অভিনয় করছি সেটা না, যে কোনো চলচ্চিত্র যদি বাংলাদেশের যে কোনো ভালো চলচ্চিত্র যদি দর্শক দেখে, দেশের বাইরে দেশের মধ্যে দেখে, নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। আপনার কাছে জিজ্ঞেস করা শাকিল ভাই, কিন্তু এটা সম্পূর্ণ উত্তর আমি রায়হান রাফি ভাই এবং নাবিল ভাইয়ের কাছ থেকেই নিব। সব কিছু ইন্টারন্যাশনাল মানে হচ্ছে কাজ, ইচ্ছা, অদম্য চেষ্টা, সব কিছুই হয়। দিন শেষে যারা কাজ করেন এত কষ্ট করে, তাদের পাওনাটা সেটা ইন্টারন্যাশনাল মানের হয়তো। তাই তো হওয়া উচিত, এইটা বোধহয় আমি তাই তো হওয়া উচিত। দেখেন, তিনজনই চাইলে বলতে পারেন। আমি আগে বলবো নাকি? শাকিল বলুক। আচ্ছা, দেখেন, বাংলাদেশেও যে বাবু ভাই যেটা বললো যে সিনেমা হল এই যে নতুন করে সাজানো হচ্ছে, আপনার এসি লাগানো হচ্ছে, কেউ আমি তো ডিস্ট্রিবিউশনটা এবার নিজে করেছি, প্রত্যেকটা এক্সিবিটরের সঙ্গে আমি 1-to-1 কথা বলেছি। এবং আমি 8 বছর পর একটা সিনেমা হল খুলেছে, 5 বছর পর সিনেমা হল খুলেছে শুধু তুফানের জন্য। এবং আপনাকে আমি বলি, যেই সিনেমা হলগুলো বাংলাদেশে ধরেন একসময় 1400 সিনেমা হল ছিল, আরও বেশি, ইনফ্যাক্ট আরও বেশি। আমরা যখন থেকে দেখেছি আমরা 1400-1500 এরকম। সো এখন বাংলাদেশে ধরেন সব মিলে 140-45টা সিনেমা হল, তাও পুরনোগুলো খোলার পরে, সেখানে 129টাতেই আমরা আছি। তো দেখেন, তো সিনেমা হলগুলা আজকে তো দেখেন একটা ব্লেম গেম কিন্তু চলতে থাকে। প্রযোজকরা বলে যে না, এক্সিবিটররা টাকা দিচ্ছে না, আবার এক্সিবিটররা বলে যে আমি টাকা কিভাবে দিব, কারণ আমি তো
শুধু ঈদে আপনারা সিনেমা আনেন, সারা বছর তো সিনেমা হল আমি খুলতে পারি না, আর ঈদেও যেটা আনেন সেটাও কিন্তু দর্শক আসবে কি আসবে না আমরা জানি না। সো আজকে তুফান যেটা প্রুফ করলো যে ভালো সিনেমা হলে দর্শক, ইনফ্যাক্ট রায়হান রাফি যে সিনেমাটা ভেবেছে এবং এটা এক্সিকিউট করার জন্য যা যা লেগেছে সেই প্রত্যেকের জায়গা থেকে সেই কাজটা কিন্তু করেছে। সো অভিনয় শিল্পীর ওই যে রেমুনারেশন আপনি যেটা বললেন, অভিনয় শিল্পীর ক্ষেত্রেও তাই। এটা আসলে কে ঠিক করবে? এটা কিন্তু আমি ঠিক করব না, বা রায়হান রাফি ঠিক করবে না, নাবিলা ঠিক করবে না, ইও ঠিক করবে না, বাবু ভাইও ঠিক করবে না। এটা ঠিক করবে আসলে অডিয়েন্স। সো একটা ছবি কত দেখছে লোকে, আজকে যে তুফান যেরকম হলো, সো এইভাবে করে যদি একটার পর একটা সিনেমা আসতে থাকে, এর আগেও বেশ কিছু ভালো সিনেমা এসছে, আপনারা দেখেছেন গত 2 বছর ধরেই কিন্তু জোয়ারটা শুরু হয়েছে। সো আপনি যখন সিনেমা ঠিকঠাক সিনেমা আপনি ডেলিভার করবেন এবং দর্শক যখন সিনেমাটা নিয়ে ফেলবে এবং সব ক্লাস, এই যে বললো যে শাকিব খানের সিনেমা অনেকেই দেখে নাই, এবার দেখলাম যে তুফান দেখে অনেকে বলছে যে শাকিব খানের ভক্ত হয়ে গেলাম আমি। সো শাকিব খান কিন্তু এটা হি প্রুফটেড, রায়হান রাফি প্রুফটেড, এবং অন্যান্য যে অভিনয় শিল্পীরা ছিল, নাবিলা, মিমি চক্রবর্তী এবং অন্যান্যদের কথা আমি বললাম, এবং আই মাস্ট মেনশন চঞ্চল চৌধুরী, যেটা আমি ভুলে গেছিলাম একটু আগে। সো দেখেন, সো এই অভিনয় শিল্পীরা, এবং এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। সো এটা একজনের পক্ষে সম্ভব না যে একটা ঠিকঠাক সিনেমা ডেলিভার করা যেটা দর্শকের চাহিদা মতো। সো এটা যদি করা হয় কন্টিনিউয়াসলি, এটা কিন্তু একজন আরেকজনের পরিপূরক। তো ইন্ডাস্ট্রিটা যত বড় হবে, আমরা একটা কথা বারবারই বলেছি যে আমরা ইন্ডাস্ট্রিটাকে বড় করতে চাই। এখন 144টা সিনেমা হলে আপনি ডেলিভার করে প্রযোজক যে টাকাটা ইনভেস্ট করেছে সেই টাকাটা তুলে আনার জন্য যদি চিন্তা করতে হয়, তাহলে তো আসলে ওই যে রেমিনারেশনও ওভাবেই সেট হবে। আজকে যখন আমি দেখবো যে এই সিনেমাটা হিট হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা জিনিসে একটা একটা করে সেট হয়ে যাবে, কিন্তু সেটা এক্সিবিটরদের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রযোজকদের পয়েন্ট অফ ভিউ থেকে। সো রেমুনারেশন কিন্তু সেট হয় ওইভাবেই, সেটা ডিরেক্টরের হোক, আর্টিস্টের হোক, দর্শক চাহিদার উপর রেমুনারেশন সেট হয়, এবং অফকোর্স তাদের ট্যালেন্টের উপরেই। অবশ্যই ঠিক এভাবেই কিন্তু আমরা চেষ্টা করেছি। চেষ্টা মানে বলার জায়গাটা এটাই ছিল যে সবটা ভালো হলো তাদের ব্যাপারটাই যেন, কারণ দিন শেষে তাদের এফোর্টটার জন্যই এত চিন্তা, এত পরিশ্রম, এত কাজ, সেটার জন্য তাদের পারিশ্রমিকটাও যেন ইন্টারন্যাশনাল মানের হয়, তাতে আসলে তারা ভালো থাকলে কাজগুলো ভালো হবে, স্বস্তির হবে, এটা আমাদের জন্য ইতিবাচক। রফি ভাই, আপনার কাছে যে প্রশ্নগুলো আমার ছিল সেটা নিয়ে একটা জানতে চাই যে বাংলাদেশের ক্ষেত্রে আপনি যে সিনেমাগুলো শেষ বানালেন প্রত্যেকটাই আলাদা আলাদা জনপ্রিয়তা পেয়েছে, আলাদা আলাদা জায়গা তৈরি করেছে দর্শকদের মধ্যে, এবং সেটি খুব ইতিবাচকভাবে খুব সাড়া ফেলেছে। শাকিল ভাই বলছিলেন যে সিনেমা জগৎটা যেইখান থেকে ছিল ওইটা অনেকটা পরিবর্তন হয়েছে। আমি যদি একটা 2টা টার্ম সেট করি, বাংলাদেশের করোনার আগের সিনেমা আর বাংলাদেশের করোনা পরবর্তী সময়ের সিনেমার মধ্যে অনেক বেশি তফাৎ, এবং সেটা অনেক ইতিবাচকভাবে বদলেছে, দর্শক চাহিদার টেস্ট বদলেছে। কেননা এখন করোনার সময়ের পরে মানুষ ওটিটির এত জনপ্রিয়তা বেড়েছে, মানুষ চাইলে অনেক কিছু দেখতে পারে, এবং আপনি সেটা আসলে কানেক্ট করতে পারেন। আমার একটা প্রশ্ন বারংবারই জানতে চাওয়া ছিল যে এই কানেকশনটা আপনি আসলে কীভাবে চিন্তা করেন, একটু টেকনিকটা বলেন, টোটকাটা বলেন। সেটা আমি জানি না আসলে, বাট আমার কাছে মনে হয় যে প্রতিটা ডিরেক্টর কিন্তু তার বেস্ট ছবিটাই বানায়, প্রতিটা ডিরেক্টর তার বেস্ট ছবিটা বানাতে চায়, কিন্তু সবার বেস্টটা সবার কাছে বেস্ট লাগে না আর কি। তখনই তো আসলে ঝামেলাটা হয়। যে ডিরেক্টর ছবিটা বানায় সে কিন্তু ভাবে যে আমি আমার বেস্ট সিনটাই বানাচ্ছি, এটা খুব ভালো হবে, এই সিনেমাটা উড়ে যাবে, কিন্তু যখন হলে গিয়ে মানুষের এটা বেস্ট লাগে না। কিন্তু সেই আসলে সেই সার্থক সেই ডিরেক্টরই যখন তার বেস্টটা আর দর্শকের কাছেও বেস্ট লাগে, যে না এটা ভালো লাগতেছে। আমার কাছে যেটা মনে হয়, আমি যত রকম সিনেমা দেখি, আমি এখনো সিনেমা দেখে কাঁদি, আমি উচ্ছ্বাস হই, আমি ইমোশনাল হয়ে যাই, এবং আমি প্রচুর সিনেমা দেখি হলে গিয়ে। ইভেন অনেকেই ভাবে শুধুমাত্র মার্কেটিংয়ের কারণে আমি হলে যাই, আমি হলে যাই। অনেকে ভাবে যে আমি শুধু মার্কেটিং করি এই জন্য যাই, মূলত আমি যাওয়ার চেষ্টা করি কি, আমি শুরু থেকে যাই এটা দর্শক কোন সিনে সে হাততালি দিচ্ছে, আচ্ছা কোন সিনে সে ফোন চালাচ্ছে, কোন সিনে সে পপকর্নের হাতটা দিচ্ছে, আমি সব ফলো করার চেষ্টা করি। আপনি যান অবজার্ভ করতে। হ্যাঁ, আমি সিনেমা তো আমি দেখছি, আমার সিনেমার পর আমি ম্যাক্সিমাম সময় মানুষের দিকে তাকায় থাকি এবং চুপচাপ দাঁড়ায় থাকি মানুষের দিকে, এবং দেখি তারা আসলে কোন সিনের সময় সে আসলে কথা বলতেছে, রিয়েক্ট করতেছে কোন সিনে। তো এটা আমাকে অনেক বেশি শিখায় আসলে কি। আর একটা মনে হয় আমি খুব সাধারণ মানুষ, মানে আমার ইমোশনগুলো মানুষের সাথে মিলে যাওয়ার সময়। আরেকটা ছোট্ট বিষয়, মানে আমাকে বিরতিতে যেতে হবে, সেটা নাবিলা বলছিলেন তিনি খুব লাকি। অনেক সময় দেখা যায় অনেক পরিচালক খুব পরিশ্রম করেন এবং ভালো কাজ হয়, মাঝে মধ্যে ওইটা দর্শক নন্দিত হয় না, কিন্তু আপনারটা হয়।
এই ক্ষেত্রে আমিও লাকি, আমার মার দোয়া আছে। আর আমি আমার আশপাশে এরকম শাকিল ভাইদের মতো স্ট্রং ভালো মানুষ আছে, সিনেমাকে ভালোবাসার মানুষ আছে, আমি খুব ভালো ভালো অভিনেতা নেই, তো আমার মনে হয় এই জন্য আমি লাকি। আমরা এই পর্বে আমাদের সাথে জানেন যে আমাদের সাথে যারা যুক্ত হন তাদের কাছ থেকে আমরা জানতে চাই যাহা বলিব মিথ্যা বলিব, যাহা বলিব সত্য বলিব, অর্থাৎ সেই অংশটুকু। সেই অংশে প্রথমে রায়হান রাফি আপনার কাছে যাচ্ছি। যা বলবো মিথ্যা বলবো তো, যা বলিব মিথ্যা বলবো নাকি যা বলিব সত্য বলিব, কোনটা? মিথ্যাটা তো মজা লাগে না? হ্যাঁ, মিথ্যাটা মজা লাগে, কিন্তু মিথ্যা কেউ নিতে চায় না, একটু ভয় লাগে যে আচ্ছা মিথ্যা বলাটা কঠিন আর কি, এই জন্য। হ্যাঁ, ইনসেনটিভ থাকলে নেওয়া যেতে পারে। আপনার যেটা ইচ্ছা। না আপনিও না আপনারা কি চান? যা বলবো মিথ্যা বলবো, যা বলবো সব মিথ্যা বলতে হবে, যা জিজ্ঞেস কোশ্চেন করবে যা করবে সেটা মিথ্যা উত্তর দিতে হবে। মানে যদি আপনি মিথ্যা নেন তাহলে হচ্ছে আপনি পুরোটা মিথ্যাই বলবেন, যদি সত্য নেন তাহলে সত্যটাই বলবেন। আচ্ছা, যা বলবো সত্য বলবো, কঠিন, যা বলবো মিথ্যা বলিবটা ইন্টারেস্টিং, ওটা খুবই ট্রিকি আর কি। হ্যাঁ, কিন্তু সত্য হইলে তো সত্য। রায়হান ভাই আপনি কোনটা নিচ্ছেন? সত্যই নেই, সত্য। ঠিক আছে। তুফান কেমন, কি? ব্লকবাস্টার। আচ্ছা। শাকিব খান, মেগা স্টার। চঞ্চল চৌধুরী, ভয়ঙ্কর ভালো অভিনেতা, ম্যাজিশিয়ান। মিমি চক্রবর্তী, বিউটিফুল। মাসুমা রহমান নাবিলা, ইমোশনাল। দর্শক। দর্শক তো মেইন, আসল মানুষ, ভালোবাসা মানুষ আমাদের। সিনেমা, আমার জীবন। আচ্ছা। রায়হান রাফি, কি বলবো, ফিল্ম মেকার। আচ্ছা, থ্যাংক ইউ। রায়হান রাফি ফিল্ম মেকার, সাউন্ডস গুড, কিন্তু তার চেয়েও বেশি আমাদের কাছে আমি যদি বলি বাংলাদেশ। শাকিল ভাই আপনার কাছে যাহা বলিব সত্যি বলিব নাকি যাহা বলিব মিথ্যা বলিব? অপশন দিলে তো অফকোর্স সত্যি, মিথ্যা কেন নিব? আচ্ছা, কমপ্লিকেটেড কোশ্চেনে গিয়ে কি তাই না? আচ্ছা, আমরা চিঠিটা লিখে ফেলি না বিলা। আমরা প্রশ্নটা আপনার কাছে করি যে সিনেমা, বাংলাদেশের সিনেমা অসাধারণ। অসাধারণ। অর্থ না দর্শক? অর্থ এবং দর্শক। আচ্ছা, খুবই টেকনিক্যাল উত্তর। আচ্ছা, বক্স অফিস? চাই, বাংলাদেশে চাই। আচ্ছা, ফজলুর রহমান বাবু, গুণী অভিনেতা। গাজী রাকায়েত, উনি অসাধারণ অভিনেতা। তুফান, তুফান ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট। শাকিব খান, শাকিব খান খুবই অসাধারণ মানুষ, মেগাস্টার তো সবাই বলবে, এবং সে অসাধারণ, ভেরি গুড এক্সপিরিয়েন্স। চঞ্চল চৌধুরী, চঞ্চল চৌধুরী হচ্ছে যার কোনো অপশন নাই আসলে। টিকিট, কিসের টিকিট? সিনেমার টিকিট অবশ্যই। হ্যাঁ, সিনেমার টিকিট তো এখন একটা দুর্লভ বিষয় তুফানের জন্য। তুফানের জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমরা বাবু ভাই আপনার কাছে একটু যেতে চাই, যেহেতু নাবিলা আপা চিঠিটা লিখছেন, আমাদের আরেকটি পর্ব থাকে তোমাকে জানাতে, সেটির জন্য আসলে চিঠি লেখা হচ্ছে। বাবু ভাই, যাহা বলিব মিথ্যা বলিব নাকি যাহা বলিব সত্য বলিব? আসলে আমরা মিথ্যা কথা অনেক বেশি পারদর্শী। বাংলাদেশের মানুষ খুব সহজে মিথ্যা কথা বলতে পারে, তাহলে সত্য কথা বলাটা একটু সহজ। আচ্ছা, ঠিক আছে। সত্য কথা বলাটা একটু কঠিন, আমি কঠিনটাই বেছে নিলাম। আচ্ছা, মিথ্যা বলবেন না, সত্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুফান, তুফান সময়ের সবচেয়ে আলোচিত এবং সফল একটি সিনেমা। আচ্ছা। শাকিব খান, শাকিব খান এই সময়ের অন্যতম বাংলাদেশের মেগাস্টার। চঞ্চল চৌধুরী, চঞ্চল চৌধুরী অবশ্যই ভালো এবং খুবই ভাগ্যবান অভিনেতা। রায়হান রাফি, রায়হান রাফি একজন গুণী নির্মাতা এবং বাংলাদেশের দর্শককে আমার মনে হয় যে এই সময়ে সবচেয়ে বেশি বোঝেন যিনি, তিনি রায়হান রাফি। একজন ফজলুর রহমান বাবু, সাধারণ মানুষ, পেশায় অভিনেতা। আচ্ছা। নাবিলা আপা, আপনার আমি কাছে আমার তরফ থেকে আমার নামটা যুক্ত করতে চাই, কারণ আমি আপনার আচ্ছা, মুখে আমার আচ্ছা। কথা শুনতে চাই। তোমাকে আমার পছন্দ। আমি এখনো তুফান সিনেমাটা দেখতে পারিনি, কিন্তু আমি
আয়নাবাজি দেখেছি, সেখানে তোমার কথা আমার সবসময় মনে থাকে এবং আমি বলি যে মেয়েটি অনেক ভালো অভিনয় করত, যদি যদি সে আরও মনোযোগী হয়। বলেছে অলস, আর কিছু না। যা বলিব মিথ্যা বলিব না সত্য বলিব? অবশ্যই সত্য। চঞ্চল চৌধুরী প্রচন্ড ভালো অভিনেতা, শাকিব খান মেগাস্টার, আয়নাবাজি ক্লোজ টু মাই হার্ট, তুফান ব্লকবাস্টার, সিনেমা আই লাভ, উপস্থাপনা ভালোবাসা, রায়হান রাফি হিট ডিরেক্টর, আচ্ছা মাসুমা রহমান নাবিলা একজন সৎ মানুষ। আচ্ছা আমরা একটু চিঠিটা পড়ে ফেলি দ্রুত, আমাদের সবাইকে হাতে চিঠি একদম। লিখে জি বাবু ভাই তোমাকে জানাতে কাকে লিখেছেন দ্রুত? না, আমি নিজেকেই লিখছি জি আসলে। জি প্লিজ। ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি, সুস্থ চিন্তা করি, আর দেশটাকে সত্যিকার অর্থেই ভালোবাসি। ধন্যবাদ। নাবিলা আপা? আমার হচ্ছে সকল ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে, ভালোবাসা দিয়েছিলেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আশা করি সারা জীবন দিয়ে যাবেন। ভালোবাসা অবিরাম। ভালোবাসা অবিরাম। শাহের শাকিল ভাই? আমি আমার ছোট ভাইকে লিখেছি, আমার আপন ছোট ভাই, আমার মানে অসম্ভব প্রিয় একটা মানুষ। তো আমি ওকে লিখেছি যে আমার প্রিয় ছোট ভাই মঞ্জুরুল শিবলি, তোমার একটা প্রকাশিত বইতে তুমি আমাকে উৎসর্গ করে বলেছিলে আমি কাউকে না বলতে পারি না, এজন্য আমার নাম দেয়া হয়েছে না মানুষ। সে আমার নাম দিয়েছিল না মানুষ, এবং সে বলেছিল যে আমি হচ্ছি অদম্য এবং আমি কোনো কিছু গিভ আপ করি না। শিবলি, তোমাকেও আমি এখনো গিভ আপ করিনি। সো তুমি যদি আবার আগের মতো করে আমাদের কাছে চলে আসো। নিশ্চয়ই আসবে। শিবলি ভাই শুনছেন? রায়হান রাফি ভাই? একদমই সময় নেই, পরীক্ষার খাতার মতো শেষ সময়ের লেখা, একদমই নেই সময়। এক মিনিট, আমি সবার লাস্টে শেষ বলবো? জি 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 জি। আমি খুব তাড়াতাড়ি করে লিখছি। আমি লিখছি আমার মাকে উদ্দেশ্য করে লিখছি, কারণ আমি মাকে অনেক ভালোবাসি। মা, তোমাকে অনেক ভালোবাসি। আর একটা কথা আমি লিখছি, এটা সবার উদ্দেশ্যে, যে বাবা মাকে আপনারা কেউ কষ্ট দিবেন না কখনো। একদমই। যার বাবা মা নাই, আসলে সে আসলে বুঝতে পারে বাবা মা কতটা ইম্পর্টেন্ট। একদম। তো যাদের বাবা মা আছে, আমরা আশা করবো তাদেরকে কেউ কষ্ট দিব না। যে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য, কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং শুভকামনা। অনেক দর্শক আরিফ ফেমাসের আয়োজনে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং বাংলাদেশের সাথে থাকবেন, বাংলাদেশের সিনেমা দেখবেন। আপনারা বাংলাদেশের সিনেমা দেখলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তাতে আমাদের লাভ। বাংলাদেশ আমাদের।